দর্শক স্বাগত জানাচ্ছি টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটি নিয়ে বিভিন্ন তথ্য, বিভিন্ন প্রত্যাশা, চ্যালেঞ্জ এবং আগামী দিনের পরিকল্পনাগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছি। গত সপ্তাহে আমরা বাংলাদেশ সোসাইটির দুজন সাবেক সভাপতিকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের সাথে যোগ দিয়েছিলেন ডক্টর মাইনুল ইসলাম মিয়া এবং ডক্টর ওয়াদুদ ভূঁইয়া। তারা দুজনেই ভিন্ন ভিন্ন সময় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সাবেক সাধারণ সম্পাদককে। তাদের মধ্যে একজন AK-M ফজলে রাব্বি এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা প্রত্যাশা করছি জয়নুল আবেদিন তিনিও আমাদের সাথে যোগ দেবেন, কারণ তিনি কথা দিয়েছেন আজকে তিনি আমাদের সাথে যোগ দেবেন। আমরা অপেক্ষা করছি তার জন্য। আসলে তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। মূলত যে বিষয়টি আমরা তুলে আনতে চাই সেটি হলো, এত বড় একটি সংগঠন, এত বড় প্রত্যাশা, এত বড় কমিউনিটি, কিন্তু সফলতার পথে এই সংগঠনটি কতটা হাঁটতে পেরেছে, ব্যর্থতার জায়গাগুলো কোথায়, এবং একই সঙ্গে কোন কোন পদক্ষেপ সামনের দিনে এই সোসাইটির কাজকর্মগুলোকে আরো অনেক বেশি সমৃদ্ধ করতে পারবে, সেই বিষয়টি আমরা তুলে আনার চেষ্টা করছি। আমরা AK-M ফজলে রাব্বি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আলোচনায়। আপনাদেরকেও টিবিএন 24 এবং দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। আমাকে আপনার সাউন্ড ইকো হচ্ছে, কোথাও কি দুটো লাইন চালু করা আছে? একটা লাইন প্লিজ। জি, একটা লাইন। ওকে। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারবেন, আপনারা প্রশ্ন করতে পারবেন। আমরা টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে বাংলাদেশ সোসাইটি নিয়ে আপনার প্রত্যাশা সেটি আপনি জানাতে পারেন। একই সঙ্গে অনুষ্ঠানটি টিবিএন 24 এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও কমেন্টসে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন, যে কোনো মন্তব্য জানাতে পারবেন। আমাদের অতিথিদের কাছ থেকে আমরা চেষ্টা করব এইসব বিষয়ে তাদের বক্তব্যটি জেনে নেওয়ার। AK-M ফজলে রাব্বি, শুরুতে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, আপনি ঠিক কোন সময়টাতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন? আপনাদের সময় উল্লেখযোগ্য কোন কোন কাজ আপনারা বাংলাদেশ সোসাইটির জন্য করেছিলেন? আমাদের 2001-2000 জি, আমরা শুনতে পাচ্ছি। আপনি কি আমাদের প্রশ্নটি শুনেছেন? হ্যাঁ, আপনার প্রতি জি। আমি জানার আমাকে একটা আচ্ছা, ঠিক। তো উল্লেখযোগ্য কাজের মধ্যে আমাদের সবচেয়ে মেজর কাজ হলো 3টা মিলে। একটা ছিল আমাদের সোসাইটি যুগোপযোগী করা। আমরা রিরাইটিং প্রসেসের মধ্যে দিয়ে 1975 সালে কনস্টিটিউশন সেটাকে ব্যবহার করেছি। ওই সময়ে জন আত্মীয় ঘটনা এক আমরা করতে সক্ষম হয়েছি। দুই, আমাদের টার্গেট ছিল যে আমরা বরাবরই তো বাংলাদেশ আপনার সোসাইটি বসার জায়গা আমাদের হ্যাঁ, বসার জায়গা না থাকার কারণে আমরা পরিকল্পনা নিয়েছি যে আমরা এমন একটি কাজ করব যে কাজের মধ্যে দিয়ে আমরা কোথাও বসতে পারবো। অর্থাৎ আমরা একটা অফিস করার জন্য, একটা ভবন করার জন্য আমরা এটা চিন্তা ভাবনা করেছিলাম এবং সে কাজটা আমরা সক্ষম হয়েছি। মানে আপনাদের কমিটির সময় কি অফিসটি কেনা হয়েছে? শুনতে পাচ্ছি না আমরা। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি, এখন শুনতে পাচ্ছি, বলেন। আমি ওইটা বন্ধ করেছিলাম। আরেকটি কাজ হলো ওই সময় ঐক্যবদ্ধ যে ফোবানা আমরা হোস্ট ছিলাম, সে ফোবানাকে সার্থকতার সহিত সম্পন্ন করা। এছাড়া এডিশনাল তো কিছু কাজ থাকে ছোটখাটো, যেগুলি অত উল্লেখ করার মতো নেই।
আর 4 নম্বর কাজ হলো যে কমিউনিটিতে আমরা ঐক্যের একটা ভিত্তি স্থাপন করার জন্য কমিউনিকেশনটা ডেভেলপ করা, সেটা আমরা সম্ভবত চেষ্টা করেছি। এটা তো ঐক্য তো একটা অনগোয়িং প্রসেস, এটা তো আর কোথায় শেষ তা নয়, আমরা হুম। এটা চেষ্টা করি এই পর্যন্তই। সো আপনি বেশ বড় কিছু পদক্ষেপের কথা বললেন। প্রথম ফোবানায় আপনারা হোস্টিং করার কথা বললেন এবং একই সঙ্গে আমি যেটুকু শুনলাম সেটা হলো যে কার্যালয় যেটা, জায়গা যেটা অফিসের জন্য সেটা আপনাদের কমিউনিটি কিনেছিল নাকি জি, কোনো প্রক্রিয়ার সঙ্গে আপনারা ছিলেন? না, আমাদের আগের কমিটি এটা চিন্তা করেছিল, হুম হুম। সেই কমিটি $20,000 তাদের অ্যাকাউন্টে রেখে গিয়েছিল। ওকে। তো সেটা তারা হয়তো একটা চিন্তা করেছে, চিন্তা তো একটা সূত্রপাত হতেই হবে, হুম কাজ হুম। হোক আর না হোক ড্রিম থাকতে হবে। হুম হুম। হুম তাদের হুম। কাছে ছিল। হুম হুম। হামিদুজ্জামান এর আগের কমিটি 1999 এবং 2000 এর, এবং ফখরুল আলম হলো জেনারেল সেক্রেটারি। হুম। তারা তাদের সময়কালে অ্যাস্টোরিয়াতে একটা অফিস ভাড়া নিয়ে কিছুদিনের জন্য অফিস চালিয়েছিল। আমরা দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে 2001 জানুয়ারি মাসে আমরা সেই অফিসে গিয়েছি। সেই হুম। অফিসে আমরা শুরু করেছি। শুরু করার পরে আমরা অনুধাবন করলাম যে আমাদের একটি নিজস্ব স্থান অত্যন্ত আবশ্যক, এবং সেটা নিয়ে আমরা কাজ করলাম, এবং এই কাজে প্রায় 1.5 বছর সময় লেগেছে। আমরা 2002 সালের শেষ পর্যন্ত মেয়াদ থাকলেও 2002 সালের মানে লাস্ট কোয়ার্টারে গিয়ে আমরা বাড়িটা কিনতে সমর্থ হয়েছি। কেন বাড়ি কেনা একটি সহজ বিষয় নয়। আর যে সময়ের কথা বলছি, সেই সময় কিন্তু এত মানুষ ছিল না বাংলাদেশীদের। হুম হুম। তাই না? এত মানুষও ছিল না, এবং মেক্সিমাম লোকই কিন্তু সচ্ছল ছিল না। হুম হুম। 2001 এর দিকে কথা হুম বলছি। হুম। আজ থেকে আরো 25-26 বছর আগে। এত সচ্ছল ছিল না, এত প্রফেশনাল লোক ছিল না। মানে যারা এখন অনেক মিলিয়নিয়ার, তখন তারা আ ব্রেড অ্যান্ড বাটার বা হ্যান্ড টু মাউথ এর মধ্যেও ছিল প্রচুর লোক। তো তারপরেও আমরা সক্ষম হয়েছি, আমাদের উদ্যোগ সফলতা পেয়েছে। আমাদের একক প্রচেষ্টা নয়, এটা সম্মিলিত অনেকের সহযোগিতার মধ্য দিয়ে এটা কাজটা হয়েছে। তাই না? জি। কিন্তু আমরা উদ্যোগটা নিতে পেরেছি। এটাই আমাদের জন্য সুখের এবং সৌভাগ্যের বিষয় বলে আমি মনে করি আরকি। এবং এটা আমি দিয়েছি। যেহেতু এই বাড়িটা কেনার সময় একটা গ্যারান্টার থাকতে হয়। হুম হুম। কারণ ভালো ক্রেডিট, আপনি জানেন ভালো ক্রেডিট লাইন না থাকলে বাড়ি কেনা যায় না, লোন পাওয়া যায় না। আমার ক্রেডিট লাইন ভেরি ভালো ছিল। আমি ওই ১ নম্বর গ্যারান্টার ছিলাম। আমার সাথে আরো কয়েকজন ছিলেন আরকি, ৪-৫ জন আছে। I can name them. So সময়ের জন্য অতটা জি। এই খুবই হলো আমার গুরুত্বপূর্ণ বাড়ি কেনার পদক্ষেপ ছিল। ব্যাপারটা। খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। আমরা আপনাদের সেই সময়টাতে আপনি বলছিলেন যে খুব কম বাংলাদেশিরাই তো সে সময় ছিলেন। আপনাদের বাংলাদেশ সোসাইটির সদস্য সংখ্যা কত ছিল ওই সে সময় আনুমানিক? এখন আমাদের সদস্য সংখ্যা ছিল ১০,০০০, আমি যদি ভুল না ১০,৭০০ র মতো সদস্য ছিল। ১০,০০০ ইজ হিউজ। মানে ১০,০০০। হ্যাঁ, হিউজ, কিন্তু হিউজ হলেও আপনাকে বুঝতে হবে প্রবাসে, প্রবাসে ১০,৭০০ বা এক ৩৫,৩৫০ এর মতো আছে। হুম। এই সংখ্যা কিন্তু আপনার সবসময় কিন্তু অ্যাক্টিভ সংখ্যা নয়। এই কথাটা, রাইট। এটা পরে আসবো এরকম কোনো হুম প্রশ্ন আসলে। হুম। হুম। আ সংখ্যা কিন্তু অ্যাক্টিভ সংখ্যা নয়। অ্যাক্টিভ সংখ্যা কিন্তু কম থাকে। ওকে। এটা আপনারা বোঝেন বা অনুধাবন করেন। না শিওর। যেকোনো তাই না? সংগঠনে আসলে কাজ করেন হাতে গোনা গুটি কয়েকজনই। বাকিরা তো সদস্য হিসেবে থাকছেন। তারা একসাথে সংহতি জানান। আপনার কাছে জি। ইন এডিশন ধরেন আপনি আছেন সোসাইটিতে, আপনি আ আপনার কারণে হয়তো আপনার বাবা-মা, ভাই-বোন, হুম বন্ধু-বান্ধব সদস্য, হুম। আপনি বললেন সদস্য হয়ে গেল। কিন্তু তারা আসলে তো সদস্য ঠিকই হলো। কিন্তু প্র্যাকটিক্যালি তারা তো অত পার্টিসিপেশন তো করে না। তাই না? এইভাবেই সংখ্যাগুলি বাড়ে আরকি। জি। ওকে। জনাব এ কে এম ফজলে রাব্বি, আপনার কাছে যেটি জানতে চাই, প্রায় ২ যুগ আগের গল্পটা আমরা আপনার কাছ থেকে জেনে নিয়েছি। ২ যুগ পর ২০২৬ সাল বাংলাদেশ সোসাইটি এখনো বর্তমান এবং সেই ১০,০০০ সদস্য এখন প্রায় ৩৩, ৩৪, ৩৫,০০০ সদস্যে রূপ নিয়েছে। এই ২ যুগ হুম। পরে যদি দুটো অবস্থানকে আপনি তুলনা করেন, বাংলাদেশ সোসাইটি কতটা এগুলো, কতটা পিছনে গিয়েছে? এই প্রশ্নের উত্তর আগে আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এই বাংলাদেশ সোসাইটি ১৯৭৫ সালে, if you don't mind, যারা এই সংগঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। আমি কি বলতে পারি সে নামগুলি? জি, জি, অবশ্যই, অবশ্যই।
আমাদের সবারই জানা দরকার এবং হুম, এটা রেকর্ড থাকা দরকার। আমি ছিলাম না, কিন্তু তথ্য যাচাইয়ের মধ্য দিয়ে আমি যে তথ্যটা সংগ্রহ করেছি, তাতে করে প্রথম ১৯৭৫ সালে যে ভদ্রলোকেরা, তার মধ্যে কিছু বেঁচে আছেন, হুম, কিছু মারা গেছেন, ১১ জন তাদের মধ্যে। এই ১১ জনই কিন্তু এই ইনিশিয়েটিভটা নিয়েছিলেন। তার মধ্যে একজন আছেন কাজী জাকারিয়া, মরহুম কাজী জাকারিয়া, মরহুম আসাদুল হক। আপনার জীবিত আছে বাংলাদেশের ৩ জন হুম, রাষ্ট্রচিন্তক, ফরহাদ মাজার এবং তার স্ত্রী সাকি হক, এবং এখন বোধহয় বিএনপির মন্ত্রী হতে পারে, আমি জানি না, আব্দুল আউয়াল মিন্টু। আর এখানে আলী মনোয়ার, ডক্টর মোহাম্মদ ইউসুফ, এরা মৃত। মমতাজ হাসান মৃত। আমির রশিদ মিন্টু প্রবাসের একজন কবি সাহিত্যিক, নিউ জার্সি থাকেন। হামিদ রেজা লং আইল্যান্ড থাকেন, একজন ফার্মাসিস্ট। আর শহীদুর রহমান খোকন, উনি ওয়াশিংটন বা কোথায় থাকেন। ওনাদের চিন্তার বহিঃপ্রকাশী বা চিন্তাই কিন্তু সমন্বিত হয়ে এই সংগঠনটা দাঁড়িয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এখন আসি, প্রথম আমাদের সময় এই সময়ের মধ্যে কি আপনি পার্থক্য জানতে চাচ্ছেন? জি, মানে কতটা পিছালো, কতটা এগুলো এই দুই যুগের মধ্যে? নদী তো সংগঠন আর নদীর সাথে যে আমি তুলনা করি, এটা প্রবাহমান। কখনো স্রোতের পক্ষে থাকে, কখনো নতুন চর গজায়, কখনো নতুন দিক নির্দেশনা দেয়। আমি সবসময় মনে করি অপটিমিস্টিক বাংলা সোসাইটি এই বর্তমান যে ৩৫,৩৫০ জনের মতো সদস্য হয়েছে, এটা আমি মনে করি তাদের গ্রেট অ্যাচিভমেন্ট। এটা আমি মনে করি। জি। কিন্তু পাশাপাশি যেই আপনার সংগঠনের ছায়াতলে যারা সদস্য আছে অথবা প্রবাসে যারা বাংলাদেশিরা আমরা আছি, সবার কাঙ্ক্ষিত যে চাহিদা, সেই চাহিদা পূরণ করার জন্যে কিন্তু অত সহজ কাজ নয়। এই কাজ কেন নয়? যারা এখানে নেতৃত্ব দেয়, যেমন আমি বা আমরা যারা দিয়েছি, আমাদের একটা লিমিটেশন আছে। লিমিটেশন হলো আমরা কিন্তু এখানে বেতনভুক্ত নই, ভলান্টারি সার্ভিস দেই। নিজের কাজের পরে যে প্রফেশনে থাকি না কেন, নিজের কাজের পরে যে লিজার টাইমটা থাকে উইকেন্ডে এবং সন্ধ্যার পরে, নিজেদের সংসারও আছে। এর বাইরে এই সময়ের মধ্যে অনেক কিছু করা কিন্তু সম্ভব নয়। তারপরও চলমান আছে প্রক্রিয়া এবং সবাই যা করছে, আমি মনে করি প্রত্যেক সময় কিছু না কিছু ভালো কাজ তো হচ্ছেই। হুম, আর হুম, কাজ যখন করবে তাদের কিছু ভুল হবেই, আর যারা কাজ একেবারেই করে না তাদের তো ভুলও নেই, কাজও নেই, এই আর কি ঘটনাটা। ওকে। মানে আপনি স্পেসিফিক কোনো বিশ্লেষণে কি গিয়েছেন? যে আমরা একটু জানতে চাইছি, আমরা পজিটিভ কথাগুলো শুনি, ইতিবাচকই শুনি যে ২৪ বছর তো হিউজ টাইম। এর মধ্যে নিশ্চয়ই হ্যাঁ, আপনাদের পরে আরো অনেক কিছু যুক্ত হয়েছে বাংলাদেশ সোসাইটির কর্মকাণ্ডে। সেগুলো সম্পর্কে কোনো ধারণা আপনার আছে কিনা? আছে ধারণা। জি। আমি এখনো অ্যাক্টিভ আছি বিভিন্ন কারণে, কারণ ওকে। আমি আহ, দুইবার এই বাংলাদেশ সোসাইটি, না, আমি ওই ২০০২ সালের কনস্টিটিউশন রিরাইটিং কমিটিরও আমি ওয়ান অফ দি মেম্বার ছিলাম। হুম, হুম, চেয়ারম্যান ছিল হাসান ইমাম, উনি 84 এ প্রেসিডেন্ট ছিলেন, এখনো আছে, অসুস্থ আর কি। আমি এরপরে দুইবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলাম, সর্বশেষ ২০২৩ সালে। হুম, হুম, প্রশ্ন হলো, আমরা যেটা করেছি, আমরা যে বাড়িটা কিনেছি, এটা আর একটা কারেকশন দরকার। আপনার কারেকশন না, আপনার একটা আপ টু ডেট নলেজ দরকার। সেটা হলো, আমরা কিন্তু 100% পেমেন্ট দিয়ে আসিনি, আচ্ছা। তাই না? হুম, হুম, আমরা ম্যাক্সিমাম পেমেন্ট দিয়ে এসেছি, 50% প্লাস। হুম, পরের যে কমিটিটা আসলেন ২ বছর, তারা কিছু অংশ, তারপরে যে ২ বছর আসলেন, সেই পরবর্তী ২ কমিটির মধ্যেই, সেটা হলো ২০০৩-৪ এবং ৫-৬, এই ২ কমিটির মধ্যে দিয়েই বাকি লোনগুলি সব শোধ হয়ে পেইড আপ হয়ে গেল। এরপরে যারা আসলেন ২০০৭ থেকে, তাদের আর কোনো লোন নেই। হুম, আর সোসাইটি লোন যখন মুক্ত হয়েছে, তখন সোসাইটির প্রতি মাসের ইনকাম তখন বোধহয় ছিল ৩,০০০, এখন বোধহয় 45,000 বা এরকম কিছু একটা হবে, আমি এক্সাক্ট ফিগার জানি না। ধরে হুম, নেন হুম, হুম, তাদের এই টাকাগুলি দিয়ে তারা জনকল্যাণমূলক অনেক কাজ করে যাচ্ছে। যেমন মনে করেন যে একটা মানুষের বিপদে পড়লে, হুম, একটা মানুষ মারা গেল, হুম, তাহলে তো তার সৎকারের জন্য করতে হবে। সে হিন্দু হোক আর মুসলমান হোক, তার তো একটা ব্যবস্থা করতে হবে। এই কারণে সোসাইটি কিন্তু সহযোগিতা করে। এখন হয়তো বলতে পারি আমরা যে হ্যাঁ, আমার তো সব করলো না। যে সোসাইটিতে কোনো রিসোর্স নেই, আর কোনো সোসাইটিতে কোনো রাষ্ট্র নয়। এটা একটি আম মানুষের সদস্যর উপরেই তো নির্ভর করে। কারণ মানুষ তো আর অটোমেটিক্যালি মসজিদ, মাদ্রাসা
বা এরকম যে ডোনেশন হলো, ফান্ড রাইজ করলো, টাকা দিলো, এরকম তো কেউ দেয় না সামাজিক সংগঠনকে। তো বছর অন্তর যে মেম্বারশিপ ড্রাইভ হয়, যে টাকাটা আসে সেখান থেকে তারা, আর এখন তো ভাড়া যোগ হয়েছে, এগুলি দিয়েই সোসাইটি কিছু কর্মকাণ্ড করে। এই কর্মকাণ্ড করতে গেলে কিছু টাকা খরচ হয়, যেমন আপনার জাতীয় দিবসগুলি পালন করার বিষয়ে কিছু অর্থ খরচ হয়। এটা তো করতেই হয়, জাতীয় আমরা যে দেশ থেকে এসেছি তার প্রতি দায়বদ্ধতা আছে বলেই সে কাজগুলি করতে হয়। এ- এই এই এইভাবেই আমি মনে করি। এরপরে আবার দেখেন যে ফিউনারাল সার্ভিসের জন্য হেল্প করা, যেমন এর পরের যে কমিটিগুলি আসছে, সেই কমিটি দ্বারা কিন্তু কবর কিনেছে মুসলমানদের জন্য, হিন্দুদের জন্য হয়তো করা যায়নি, কিন্তু তাদেরকে এবার যার সহায় সম্বল নেই এরকম বা আনসলভেন্ট, তাদেরকে ফাইন্যান্সিয়ালি কিছু হেল্প করে। তো এগুলি আমি মনে করি যে প্রতি সময় কিছু না কিছু কাজ হচ্ছে। রিমার্কেবল কাজ তো চট করে করা যায় না, অনেক কাজ আছে রিমার্কেবল নয়। মনে করেন যে কবর কিনছে 400 বাংলাদেশ সোসাইটি একটা কমিটি, তো এটা রিমার্কেবল। কিন্তু এরপর আবার পরের যে কমিটি আছে এরা কবর কিনে নাই, কিন্তু এই কবর গুলি কিনলেই হয় না, এই কবর কিন্তু কবরস্থ করতে গেলে কিন্তু একটা বাল্ক অ্যামাউন্ট কিন্তু ইনভলভমেন্ট আছে, তাই না? হুম। একটা কবরে, আমি এই যে একটা কবর কিনলেন, এক সময় আমরা $500 কিনছি, এখন 700 বা 2000 কিনলেন, কিন্তু কবরের কাজ, একটা মানুষ মারা গেলে এটা শেষ করতে গেলে $5,000 থেকে $7,000 লাগে এখন। এরকম টাকা যোগানের সাথেও তো সহযোগিতা বাংলাদেশ করে যাচ্ছে, ডিজাস্টারের সময় করছে। আমি মনে করি সব সময় কিছু না কিছু কাজ হচ্ছে আর কি। কিন্তু যেমন বাড়ি আমরা কিনেছি, এটা একটা স্থাপনা, এটা চোখে পড়ে। আমি মনে করি অবশ্যই ভালো কাজ, কিন্তু এরকম ভালো কিছু করার সুযোগ আছে। আমি মনে করি যে সামনের কমিটিগুলি করতে হবে, যেটা এখন অনেক বড় অ্যামাউন্ট অ্যাকাউন্টে আছে, সদস্য ড্রাইভের মধ্য দিয়ে, বা এর আগেরও কিছু টাকা আছে। আমি মনে করি বাংলাদেশ সোসাইটি নয়, উদ্যোগে প্রবাসে একটি কমিউনিটি সেন্টার হওয়া উচিত, যে কমিউনিটি সেন্টারে মাল্টিপল সার্ভিস থাকতে পারবে, সাংস্কৃতিক, ধর্মীয়, সাংস্কৃতিক সমস্ত বিষয়ে আমাদের বিয়ে শাদী অনুষ্ঠান। আমার মনে হয় একটা কমিউনিটি সেন্টার থেকে দেওয়া উচিত। আমি, আমার সাথে যারা দুই একজন কথা বলছে, বর্তমান নির্বাচন করতে যাচ্ছেন, আমি তাদেরকে এই পরামর্শ দিয়েছি এবং বলেছি এই বিষয়ে আমাদের করার আছে, এবং সহযোগিতা আমি বা আমরা অনেকেই করতে পারবো বলে বিশ্বাস করি। অন্য প্রশ্ন? নিঃসন্দেহে নিঃসন্দেহে ছোট ছোট অনেকগুলো অর্জন আছে এবং এই অর্জনগুলো এক সুতোয় বেঁধেই বাংলাদেশ সোসাইটি এগিয়ে চলছে। আমরা অর্জনগুলোর বিষয়ে আপনার কাছে শুনছিলাম, আপনি বলছিলেন যে আপনি 2002 সালে গঠনতন্ত্রর কমিটিটাতে ছিলেন। এরপরে গঠনতন্ত্রে 2026 পর্যন্ত কি বেসিক কোনো পরিবর্তন এসেছে, যেটি সদস্যপদ নবায়ন সহ নানা ধরনের সমস্যা কিংবা প্রশ্ন তৈরি করেছে, এমন কোনো পরিবর্তন কি আপনার চোখে পড়েছে? গঠনতন্ত্র এর পরে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, অ্যামেন্ডমেন্ট গুলি করে একটি ধারার উপরে। আমি যদি কনস্টিটিউশন নিয়ে মোটামুটি ভাবে নাড়াচাড়া করি, বাংলাদেশ সোসাইটি আশা করি কনস্টিটিউশনটা আমি মোটামুটি ভালো বুঝি, কারণ আমার এই এই বহুত আগে থেকেই এই সংবিধান পড়ার এবং বোঝার, বাংলাদেশের সংবিধান সহ এটা আগ্রহ ছিল এবং আছে। তো বাংলাদেশ সোসাইটি এই যে কনস্টিটিউশন গুলি অ্যামেন্ডমেন্ট হয়, আমরা যে 2002 সালে রিরাইট করেছি বা রিভিউ করেছি, সেটা হলো আমরা চিন্তা করেছি যে কি আছে কনস্টিটিউশনে এবং কি নাই এবং কি প্রয়োজন। আমরা ছিলাম 9 সদস্য বিশিষ্ট, এবং ওই সময়ের যারা কমিটির লোক ছিল তাদের সাথে ডিসকাশন করার পরে এটাই কিন্তু একদম চূড়ান্ত হওয়ার কথা নয়। আমরা যেটা বুঝলাম, বা আমি আর আপনি এই মুহূর্তে যা বুঝলাম, এটা হুম। কিন্তু চূড়ান্ত বুঝ নয়। আরো তো মানুষ আছে নাকি, আচ্ছা, হয়তো অবশ্যই। তাদের ভিউটা আমরা জানি না। অতএব আমি মনে করি কনস্টিটিউশন সবসময় আপডেট করা দরকার। আমি যে 2 বার কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলাম, এইটার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সোসাইটি অন্তর্ভুক্ত সদস্যদের চাহিদার উপর বেসিস করে, তাদের আকাঙ্ক্ষা কি, তারা কি আসলে কি চায়। যেমন কমিটি বড় করা দরকার, এক সময় ছিল 11 সদস্য, এক সময় ছিল 7 সদস্য, 11 সদস্য হলো, 15 হলো, আমাদের সময় 17 হলো, এখন এখন মনে হয় 21 জন হয়েছে। তারা কি চায়? তারা কি চায় ট্রাস্টি বোর্ডটা কেমন হবে, তারা কি চায় যে কার কি ফাংশনালি থাকবে, তারা কি চায় আমরা মেইন স্ট্রিমের দিকে যেতে পারবো কিনা, কিভাবে যাব, তারা কি চায়, এই সমস্ত বিষয়ের উপরেই নির্ভর করেই সাধারণ সভার সাধারণ সদস্যদের চিন্তার যে প্রতিফলন ঘটে, সেটা দিয়ে কনস্টিটিউশন আপডেট হয়। এর মানে এই নয় যেটা একদম চূড়ান্ত, এটাই ফাইনাল না, এটার মধ্যে অনেক ঘাটতি থাকবেই। প্রত্যেক প্রতি বছরই নতুন চিন্তা হবে, নতুন ঘাটতি পাওয়া যাবে, নতুন করে আবার অ্যামেন্ডমেন্ট করা প্রয়োজন বোধ হতে পারে। এটা তো চলমান একটা জিনিস, সেটা আপনি ভালো করেই বোঝেন। জি। আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই। আপনি সু একেবারে আপনার বক্তব্যে বলছিলেন যারা প্রতিষ্ঠাতা ছিলেন তাদেরকে শ্রদ্ধার সাথে আপনি স্মরণ করেছেন। অর্থাৎ অতীতকে আপনি যথেষ্ট গুরুত্ব দিয়ে স্মরণ করেছেন। আপনি নিজেও এখন বাংলাদেশ সোসাইটিতে কমিটির দিক থেকে অতীত
হয়তো সক্রিয় হিসেবে কাজ করছেন সদস্য হিসেবে। আমি জানতে চাইছি বর্তমানে, নট নেসেসারি যে এই কমিটিটাই, আমি সাম্প্রতিক যে কমিটিগুলো, তারা অতীতে আপনারা যারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, অর্জনের খাতায় ছোট্ট ছোট্ট করে অনেক কিছু যোগ করেছেন, তাদেরকে কতটা তাদের পরামর্শগুলো নেওয়া হচ্ছে, তাদেরকে মূল্যায়িত করা হচ্ছে, তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে, তাদের সাথে সংশ্লিষ্টটা কতটা সক্রিয় আছে এখন? এই প্রশ্নটার কিছু পার্ট আছে পজিটিভ, কিছু পার্ট আছে নেগেটিভ বলবো না, আমি বলবো কিছু পার্ট পজিটিভ, কিছু পার্ট পজিটিভ না। আচ্ছা, পজিটিভ পার্ট হলো যে যখনই কোনো অনুষ্ঠান হয়, অনুষ্ঠান বা জাতীয় অনুষ্ঠানগুলি হয়, সে অনুষ্ঠানগুলোতে সাবেক প্রেসিডেন্ট, সেক্রেটারি, আমি যেহেতু সেক্রেটারি ছিলাম সাবেক হিসেবে আমি আমন্ত্রণ পাই এবং কখনো সময়ের সংকুলন না থাকলে আমি উপস্থিত থাকি। এটা হলো একটি অনুষ্ঠানের উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য উপস্থিতি। এই উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু সোসাইটির চারিত্রিক গঠন পরিবর্তনের জন্য কিন্তু আমার কোনো কন্ট্রিবিউশন থাকলো না। হয়তো আমি দুটো কথা বলে আসলাম, এটা তো কথা তো সবাই বলে, আমিও বললাম এই। আর একটা জিনিস হলো যেটা খুবই জরুরি, সেটাতে একটু ঘাটতি আছে, তাই বললো যেটা পজিটিভ নয়, সেটা হলো যাদের অতীত অভিজ্ঞতা আছে, এই অতীত অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন, সাবেক প্রেসিডেন্ট হোক, সেক্রেটারি হোক বা সদস্য হোক, ভাইস প্রেসিডেন্ট পজিশন থাকুন না কেন, তাদেরকে একত্রিত করে পরামর্শ সভা করে এই সোসাইটিকে কিভাবে গতিশীল এবং আরো আধুনিকায়ন করা যায়, সেরকম কোনো ঘটনা এখনো ঘটেনি। তবে আমার সৌভাগ্য হয়েছে, এখন থেকে ৪-৫টা কমিটি আগেও আমি যতবার গিয়েছি ততবারই আমি বলেছি, দেখেন আপনারা পুরনোদের বলতে কি বোঝায়, পুরনোদের মধ্যে যাদেরকে আপনি মনে করেন অভিজ্ঞ, এদেরকে নিয়ে বসেন, এমনি খাওয়া দাওয়া অনুষ্ঠান নয়, যে আপনারা তাদের অ্যাডভাইস নেন, তারা কি করতে পারে নাই, তাদের আমি যে কিছু করতে পারি নাই, তো আমারও তো অনেক অযোগ্যতা আছে নাকি, আমি সবসময় যোগ্য নাকি, আমি যে করতে পারি নাই তার মানে কি দুটা জিনিসের কারণে পারিনি। এক হয়তো আমি সময়ের কারণে পারিনি, দ্বিতীয়ত হলো আমি চিন্তাই করতে পারি এটা করার দরকার, আমার অযোগ্যতা এটা বলতে দিতে পারি। তো সেরকম এই ব্যর্থতার যে অভিজ্ঞতা আমার আছে, সফলতার যে অভিজ্ঞতা আছে, এই দুটো আপনারা জানতে পারবেন আমাদেরকে যখন আপনারা ডাকবেন সেই রকম পরামর্শ সভাতে। না ডাকলে তো এমনি অনুষ্ঠানে তো আপনি ইফতার মাহফিলে ডাকলেন, তো ওখানে কি পরামর্শ দিবেন? তো সেই কাজটার মধ্যে ঘাটতি আছে, আমি আশা করি হয়তো সামনে থাকবে না। জি। সংগঠন যত বড় হচ্ছে, মতবিরোধ বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় এবারও সদস্য নবায়ন নিয়ে বেশ কিছু ভিডিও নিঃসন্দেহে আপনারও হয়তো চোখে পড়েছে। তারপরেও একটা বড় অর্জন যে বাংলাদেশ সোসাইটি এখন পর্যন্ত দ্বিধা বিভক্ত হয়নি। বাংলাদেশের নিউ ইয়র্কে বিশেষ করে আমরা যদি দেখি, প্রত্যেকটি জেলা সমিতি, উপজেলা সমিতি কিংবা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই থেকে শুরু করে প্রত্যেকটি ৩টি-৪টি ভাগে বিভক্ত। বাংলাদেশ সোসাইটির কোনো কর্মকাণ্ডে আপনার কাছে কি কখনো এই আশঙ্কাটা এসেছে যে বাংলাদেশ সোসাইটিও নেতৃত্বের দ্বন্দ্ব থেকে, স্বার্থের দ্বন্দ্ব থেকে নানা কারণে ২ ভাগ হতে পারে? বাংলাদেশ সোসাইটির কনস্টিটিউশন যেভাবে আমরা সাজিয়েছি, আপনার কাছে আছে কিনা জানি না, থাকলে ভালো, না হলে একসময় আমি আমার অনলাইনে পাঠিয়ে দেবো আপনাকে। জি, জি, অবশ্যই। বাংলাদেশ আমি দিব না আপনাকে অনলাইন, আমার কাছে আছে কপি। হুম, হুম, বাংলাদেশ সোসাইটি কনস্টিটিউশন যেভাবে দা ওয়ে উই হ্যাভ ডিজাইন ইট, এবং এটা বাংলাদেশ সোসাইটি অনেকগুলি কারণে দ্বিধা বিভক্ত হতে পারবে না। সাথে মামলা করতে পারবে, কিন্তু দ্বিধা বিভক্ত হতে পারবে না। দ্বিতীয়ত এই একটা কনস্টিটিউশন ব্যাপার আছে, ব্যারিয়ার আছে। দ্বিতীয়ত আরেকটি হলো বাংলাদেশ সোসাইটির একটা স্থায়ী অবস্থান আছে, সেটা হলো বাংলাদেশ সোসাইটির একটা ভবন আছে। আপনাকে মনে রাখতে হবে, যতক্ষণ ভবন আছে ততক্ষণ কিন্তু দ্বিধাবিভক্ত হওয়া সম্ভব না। অন্যান্য সংগঠনগুলি কেন দ্বিধাবিভক্ত হয়? এগুলো তো সব হাওয়ার উপর সংগঠন, কথাটা খেয়াল করেন। হুম, হুম, হাওয়ার বলতে কি, $278 দিয়ে নিউ ইয়র্ক স্টেটে আপনি অ্যাপ্লাই করলেন, আপনি বসে, আমি আর আপনি মিলে কালকে, আর ওই রানা সাহেব মিলে কালকে তিনজনে একটা সংগঠন করে দিতে পারি, বাংলাদেশ সোসাইটি ওয়াইন কর্পোরেশন, কালকে করতে পারি। হুম, হুম, বাট এরকম এটাই তো ঘটনা ঘটছে, কারণ আমি তো ওইটাও বুঝি, আমি তো অনেকদিন হলে 40 বছর পার হয়ে গেছে আমার এই দেশে, আমি তো বুঝি, আমি দেখি তো। হুম, তো এরকম $300 দিয়ে বা $400 অ্যাটর্নির কাছে দিলে আপনারা সংগঠন দাঁড় করা দেবেন। কালকে আমি আপনি আর রানা সাহেব মিলে একটা সংগঠন করলাম, নাম দিলাম TBN24 ইন ব্র্যাকেটে বাংলাদেশ ইনকর্পোরেশন, হতে পারে। হুম, কিন্তু হুম, প্রশ্ন হলো এইটা করে মূল স্রোতকে ধাক্কা দিয়ে সরানো যাবে না। বাংলাদেশ সোসাইটির যে অবস্থানে আছে, যে দেওয়াল, এই দেওয়ালকে ভাঙা যাবে না। এবং এই স্থায়ী বাড়ি যদি না থাকতো, তাহলে এত সদস্য হতো না, আর এই সংগঠন
আহ একত্র থাকা সম্ভব ছিল না। বহু প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা আমাদের আমলেও কিন্তু মামলা হয়েছে ঠুনকো কারণে। আপনাকে মনে রাখতে হবে, আমি দেশের বদনাম করব না, কিন্তু আমরা যে দেশ থেকে এসেছি আমরা যুক্তির চাইতে শক্তিটা বেশি প্রদর্শন করতে চাই। জি। শক্তি বলতে গায়ের শক্তি না, মানে আমার ইগো শক্তি, আমার 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 ইগোর যে একটা শক্তি, এটা বেশি প্রয়োগ করতে চাই। আমরা চিন্তার মধ্য দিয়ে যে কোনো একটা সমস্যার সমাধান করব, সেই চিন্তাটা আমরা কম করি। আমরা সেই দেশেরই মানুষ, কিন্তু এটা সেই প্রভাব থেকে কিন্তু আমিও মুক্ত নই, কথাটা এরকম। জি। জনাব একেএম ফজলে রাব্বি, যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনি দিয়েছেন যে এই সংগঠনটির গঠনতন্ত্রেই এই সংগঠনটির রক্ষা কবচ হিসেবে কাজ করছে, অর্থাৎ এটিকে আপনি চাইলেই ভেঙে দেবেন, বিষয়টা এমন নয়। কিন্তু একটা জিনিস আপনার কাছে একটু শুনি, সেটা হলো শুরুতে যখন বাংলাদেশ সোসাইটি শুরু হয়েছে তখন হয়তো অভিবাসী বাংলাদেশি যারা আছেন তাদের নিজস্ব যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে বাংলাদেশ সোসাইটি অনেক ভূমিকা রেখেছে। সময় পাল্টেছে, সময়ের সাথে সাথে এখন বাংলাদেশ সোসাইটি 50 বছর, 35,000-এর বেশি সদস্য, অর্থাৎ খুবই শক্তিশালী একটি সংগঠন হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ রয়েছে। সেই জায়গায় একেবারে ইন্টারনাল আমাদের অভিবাসীদের সমস্যাগুলো দেখার পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির স্বার্থে, বিশেষ করে আমি যদি বলি মেন স্ট্রিমে বাংলাদেশ কমিউনিটিকে সম্পৃক্ত করতে বাংলাদেশ সোসাইটি কতটা ভূমিকা রাখছে, উদাহরণ হিসেবে একটু আমি আপনাকে বলি যে এইবারের ডেমোক্রেটিক প্রাইমারিতে 5 জন বাংলাদেশি অ্যাসেম্বলিম্যান প্রার্থী ছিলেন। তাদের মতো যারা বাংলাদেশের পক্ষে লড়াই করছেন কিংবা বাংলাদেশি কমিউনিটির ভয়েস হতে পারেন, তাদের জন্য বাংলাদেশ সোসাইটি কতটা কাজ করছে? এখানে আপনাকে দুটো জিনিস দেখতে হবে। আপনি যখন মেইন স্ট্রিম পলিটিক্সে ইনভলভ হবেন, আপনি যদি মনে করেন, আপনি যদি একাভাবে মনে করেন যে আপনি যোগ্য অ্যাসেম্বলি ম্যান বা কাউন্সিল ম্যান বা যে কোনো একটা পজিশনের জন্য, এই যোগ্যতা কিন্তু সঠিক কথা হলো না। আপনাকে কি কমিউনিটি যোগ্য মনে করে না, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ আপনাকে যদি কমিউনিটি যোগ্য মনে না করে, কমিউনিটি আপনার সাথে থাকবে না। কিন্তু আমি খুবই দুঃখজনক ভাবে বলি যে আমাদের শামসুল হক সাহেব এক ভদ্রলোক, ভেরি ট্যালেন্টেড লোক, মানে যোগ্য লোক। আমাদের প্রবাসী আমরা যারা আছি বাংলাদেশিদের, আমাদের আরেকটি সমস্যা আছে, বলে নিই আপনাকে। আমি যদি আপনার অন্য প্রশ্নের উত্তর ভুলে যাই, আপনাকে রিমাইন্ড করে। আমাদের সমস্যা হলো আমরা সবসময় অ্যাডভান্টেজ চাই, কিন্তু আমরা কিছু দিতে চাই না। মানে আমি সবসময় চাই, আমার দরকার, কিন্তু আমাকে যদি দিতে হবে, আপনি আমরা সবাই মিলে কোনো কিছু দিলে যে জিনিসটা একত্র হবে, সেই জিনিসটাই তো যার প্রয়োজন তাকে ডিস্ট্রিবিউট করা হবে। এটা তো তাই না? সোসাইটি তো কোনো খনিজ সম্পদ ধারণ করে না। যেমন আমাদের প্রবাসের সবাই কিন্তু দেখবেন সমস্ত বেনিফিট নিচ্ছে। কি বেনিফিট? হোম কেয়ার নিচ্ছে, কি বেনিফিট? ইবিটি নিচ্ছে, কি সব রকমের সরকারি, ফেডারেল, সিটি, স্টেটে নিচ্ছে। কিন্তু তারা কিন্তু সিটিজেন, কিন্তু তাদের কিন্তু এনকারেজ করা হয় যে আপনার প্লিজ এক্সারসাইজ ইউর রাইট অ্যাজ এ সিটিজেন, ভোট হুএভার ইউ লাইক। কিন্তু দেখবেন যে তারা ভোট কেন যায় না, তাই না? মাত্র 7 ভোটের জন্য শামসুল্লাহ সে কিন্তু ফেল করছে, অথচ যেই এলাকায় সে দাঁড়িয়েছে এরকম আরো 700 লোক বসেছিল বাসায়, কিন্তু ভোট যায় না। মাত্র আমরা যদি 31% বাংলাদেশিরা ভোট দিয়েছেন, মাত্র 31%। হ্যাঁ, মানে আমরা যদি আমাদের নেতৃত্ব নির্বাচনের জন্য আমাদের কন্ট্রিবিউট না করি, এটা তো এই আকাশ থেকে তো কাজটি কি নেতা বাংলাদেশ দেওয়া হবে। সোসাইটি, ঠিক এই পয়েন্টে আপনাকে জিজ্ঞেস করি, এই গুরুত্বপূর্ণ কাজটি কি বাংলাদেশ সোসাইটি করছে কিংবা করেছে? আমি নেগেটিভ বলবো না, তবে তারা হয়তো এখনো সোসাইটির নেতৃত্বে যারা থাকে তাদের চিন্তার বহিঃপ্রকাশের উপরে এগুলি ফলাফল নির্ভর করে। তারা হয়তো এখনো চিন্তাই করে নেই, অথবা ইন্ডিভিজুয়ালি কে হয়তো চিন্তা করে। এটা একটি কালেকটিভ ওয়ার্ক, এখানে ইন্ডিভিজুয়াল করে কাজ করে কিছু হবে না, কালেকটিভ ওয়ার্ক হতে হবে। এখানে সোসাইটি 5টা বড়তে মানে মানুষকে মোবিলাইজ করতে হবে, যাইতে হবে, মিটিং করতে হবে, মানুষের কনসার্ন ডেভেলপ করতে হবে। এটা অন্য ধরনের কাজ, তাই না? এই কাজের সাথে এখনো বাংলাদেশ সোসাইটি সম্পৃক্ত না হওয়ার পেছনে কারণ হলো অনেকে তো সংগঠনে আসলাম, মাদার অর্গানাইজেশন, উত্তর আমেরিকার সর্বপ্রথম এবং সর্ববৃহৎ অর্গানাইজেশন, আমার একটা নাম হলো, জানলো সবাই। এই একটা আছে, থাকবি তো হিউম্যান নেচার। আর একটা হলো দেখি আমি কিছু করতে পারি কিনা, এই একটা নেচার। আর একটা আছে নেতা, যা হয় হলো, আমার সময়টা পার করে দিলাম। এরকম 3 রকম মানুষের কিন্তু আছে এখানে। তবে আমি মনে করি এই কাজটা আপনি যে বলছেন খুবই গুরুত্বপূর্ণ। মেইন স্ট্রিম পলিটিক্সে আমাদেরকে আরো শক্তিশালী ভাবে ইনভলভ হওয়া দরকার। কারণ আমরা যদি মেইন স্ট্রিম পলিটিক্সে সদস্য ড্রাইভের মধ্য দিয়ে এগোতে পারি, তাহলে আমরা
আমরা কিন্তু বার্গেন করতে পারবো। আপনি যদি বার্গেন করার মতো শক্তি না দেখাতে পারেন তাহলে তো আপনার কথা শুনবে না সিটি বা স্টেট বা ফেডারেল গভর্নমেন্ট। সেখানে আমাদের অনেক ঘাটতি আছে বলে মনে করি আমি। এবং এই সিটি কিংবা স্টেটের প্রচুর ফান্ড রয়েছে যেগুলো বিভিন্ন সংগঠন পাচ্ছে, কিন্তু পাচ্ছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার উপরে। আপনি আপনাকে কতটা গুরুত্বপূর্ণ করে তুলতে পারছেন? আপনি যখন আপনি যেটা বলছিলেন যে বার্গেনিং পয়েন্টে গিয়ে কিংবা ফ্যাক্টর হিসেবে নিজেকে আবির্ভূত করতে পারবেন যে আপনি ফ্যাক্টর, তখন নিঃসন্দেহে বাকি যারা নির্বাচিত হতে চান তারা এসে আপনার কাছে ধর্ণা দেবে যে আপনার এই সোসাইটির একটা এন্ডোর্স আমি চাই কিংবা আপনাদের সমর্থন আমি চাই। আপনার কাছে কি মনে হয় এখন সময় এসেছে এই বিষয়গুলো সামনে যারা দায়িত্ব পালন করবেন তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করার? সময় এসেছে না বলেন, সময় আমরা অনেক অপচয় করেছি। হুম 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 সময় আমরা অপচয় করেছি। এইটার জন্য আরেকটা জিনিস প্রয়োজন, সোসাইটি বা যে কোনো সংগঠনের নেতৃত্বে যারা আসে তাদেরকে তাদের মধ্যে এই কাজটা করার জন্য তার ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট করতে হবে, তাই না? আমরা তো জন্ম থেকেই তো বুদ্ধিমান নই, জন্ম থেকে সংগঠকও নই, এবং আমরা জন্ম থেকে কিন্তু অত সব বিষয়ে সম্যক ধারণা রাখি না। কিন্তু এটা থ্রু এ প্রসেস আমাদের নিজেদের আগ্রহেই আমাদেরকে জানতে হবে এই কাজটা করা যায় কিভাবে, এবং করার জন্য কাদের পরামর্শ নেওয়া যায়, নিলেই আমরা এগিয়ে যেতে পারবো। আর যদি আমাদের এই মেইন ইস্যু সম্বন্ধে মিনিমাম ধারণা না থাকে, আমি যত নেতাই হই না কেন, আমি তো জানি না যে কিভাবে কাজটা করতে হয়, এদের ফরম্যাটটা কি, তাই না? আমার সিটির সম্বন্ধে ধারণা থাকতে হবে, আমার সিটি পলিটিক্স সম্বন্ধে, আপনার এই স্টেট পলিটিক্স সম্বন্ধে জানতে হবে। তো না জানলে বা আগ্রহ সবাই তো জানি না, এটা যদি আগ্রহই না থাকে তাহলে আমি জানবেন কি করবে, আর না জানলে করবেন কি? বিষয়টা এরকমই আছে। আসলে জানার আগ্রহটাই এখনো নাই। এখনো পর্যন্ত আমরা ওই পিকনিক এটা সেটা ইত্যাদির মধ্যেই ঘুরপাক খাচ্ছি। এটা দরকার আছে, হুম তো প্রয়োজন আছে, বা হুম ওগুলি কিন্তু বায়বীয় জিনিস, আজ আছে কাল নেই। রমজান মাস শেষ, ইফতার শেষ, আপনি এক বছর পরে কেউ আর এক বছর কেউ মনে রাখবে না। পিকনিক হলেও পিকনিক অবশ্য সোসাইটিতে এখন হয় না, আমাদের সময় সর্বশেষ পিকনিক হয়েছিল 2002 সালে। এরপরে সোসাইটি পিকনিক করার মানুষের সংখ্যার বেশি কারণে তার হাতে সাহস করেনি আর কি, এখনো পর্যন্ত আর পিকনিক হয়নি। এই একেবারে শেষ প্রশ্নটি আপনার কাছে জনাব এ কে এম ফজলে রাব্বি জানতে চাই, সেটি হলো কমিটি আসে যায় আসে, আবার নতুন কমিটি আসবে, আপনারা অতীত হয়েছেন, বর্তমান কমিটি অতীত হবে, নতুন কমিটি আসবে, কিন্তু আগামীতে নতুন যে কমিটিটি আসবে তাদের কাছে একজন সাবেক সাধারণ সম্পাদক হিসেবে, বাংলাদেশ সোসাইটির একজন অ্যাক্টিভ সদস্য হিসেবে আপনি কি প্রত্যাশা করেন যে এই বিষয়গুলো যেগুলো হয়তো আপনার নিজের মধ্যে অতৃপ্তি তৈরি করে যে আমরা করতে পারিনি, বাংলাদেশ সোসাইটি করতে পারেনি, পরবর্তী প্রজন্ম করতে পারেনি, কিন্তু এখন করা দরকার? তিনটে জিনিস আছে। একটা হলো বাংলাদেশ সোসাইটিতে নিউ জেনারেশনকে ইনভলভ করতে হবে। নিউ জেনারেশন আমি কিন্তু তিনটে জেনারেশন লিড করি। আমার এখানে ছেলেরা আছে, ধরেন আমার গ্র্যান্ড ডটার্স, গ্র্যান্ড সানরাও আছে, তিনটে জেনারেশন। তাদেরকে আকৃষ্ট করতে হবে তাদের মতো করে কর্মসূচি প্রণয়নের মধ্য দিয়ে, তাহলে আমরা বেশি কামিয়াব হতে পারবো। কারণ আমরা যে ফার্স্ট জেনারেশন, আমাদের যে ম্যাক্সিমাম লোকের যে স্কিল, মনে করেন যে এই যে আমাদের ধরেন অ্যাকসেন্ট, আমাদের কমিউনিকেশন স্কিল এবং এই যে বিষয়গুলির মধ্যে কিন্তু আমাদের কিন্তু শর্টেজ আছে। আপনার এই 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 ঘাটতিটাকে কিন্তু তাদের মধ্যে নেই। এটা একটা কাজ। দ্বিতীয় কাজ হলো আমাদের মধ্যে প্রবাসীদের যারা আছি, নিউ জেনারেশন যারা আসতেছেন, ইমিগ্রেন্ট হয়ে আসতেছে হিউজ পরিমাণ, তাদেরকে প্রফেশনাল হওয়ার জন্য এনকারেজ করতে হবে। কারণ আসলো ক্যাশ ইনকাম করার দিকে ঝুঁকে পড়লো, 5 বছর 10 বছর কাজ করলো, তারপরে মনে করো শারীরিক সমস্যা হলো, কিন্তু প্রফেশন হতে পারলো না। অন্যান্য কমিউনিটি, বিশেষ করে ধরুন ইন্ডিয়ান বা পাকিস্তান, তারা কিন্তু প্রথম মাসে নানান রকমের কাজ করে, বাই দিস টাইম আপনার কিছু লেখাপড়া করে, একটা প্রফেশনাল দিকে যাওয়ার চেষ্টা করে। এই প্রফেশনাল দিকে আমাদের যেতে হবে, একটা নম্বর। 2 নম্বর হলো আমাদের একটা কমিউনিটি সেন্টার খুবই জরুরি। কমিউনিটি সেন্টার বলতে গান বাজনা শুধু নয়, কমিউনিটি সেন্টার বলতে এই কমিউনিটি সেন্টার থেকেই আপনি নেতৃত্বে ওই মেইন স্ট্রিম পলিটিক্সে নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ্য নেতা নির্বাচন এবং সমন্বিতভাবে সবাইকে কাজ করে যোগ্য প্রার্থীদেরকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হুট করে আমি মনে হলাম দাঁড়ায় গেলাম, এটাও নয়। আমাদের মধ্যে অনেকে দাঁড়ায় শুধুমাত্র জানি তারা ফেল করবে, ফেল নয়, ফেলও চোখে দেখা যাবে না, এরকম ভাবেই ফেল করবে, তারপর তারা, কারণ
হয়তো এরকম মনে করে দাঁড়ালাম, খাতাপত্রে বা একটা বিজনেস কার্ড করবো, লেখা থাকবে যে আমি ছিলাম। এগুলি এগুলি ছেলে মানুষের কাজও অনেক হচ্ছে আমি মনে করি। জি, সেক্ষেত্রে আমরা সবশেষ যে বিষয়টি আপনার কাছে শুনতে চাই একজন সাবেক হিসাবে, সেটা হলো যে ঐক্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে ঐক্য সংগঠনের সদস্যদের পাশাপাশি নেতৃত্বে যারা আছে, নেতৃত্বের একটা সুষ্ঠু প্রতিযোগিতা হওয়া উচিত। কিন্তু সেই নেতৃত্বের লড়াই নিয়ে যাতে কাদা ছোড়াছড়ি না হয়, এই বিষয়ে আপনার আহ্বান কি থাকবে? আমি মনে করি যে গিভ এন্ড টেক, মানে যে কোনো বিষয়ে সমঝোতার মধ্য দিয়ে কিন্তু ঐক্যবদ্ধ নেতৃত্ব প্রতিষ্ঠা লাভ করতে পারে। কারণ আমি যদি মনে করি যে আমি সব বা আমি বুঝি, তাহলে কিন্তু ঐক্য হবে না। ঐক্যর মূল ফর্মুলা হলো আমি, আপনি, তিনি আমাদের মধ্যে কমন বিষয়টাকে সামনে নিয়ে কাজ করব। এই কমন বিষয় নিয়ে কাজ করার জন্য যে মানসিক ত্যাগ আমার থাকে, স্যাক্রিফাইস থাকে, তাহলে আমাদের এই কমিউনিটি বিনির্মাণ করা কঠিন কিছু কাজ নয়। এখন আমাদের সমস্যা হলো যে আমাদের এখানে হাজারের উপর সংগঠন আছে, প্রায় প্রত্যেক উপজেলা সহই প্রায় সংগঠন আছে। তাদের সাথে কমিউনিকেশন ডেভেলপ করতে হবে, যাতে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রবাসী গড়ে তুলতে পারি। তাহলে শক্তিশালী একটি সমাজ তৈরি করা যাবে এবং মেইন স্ট্রিমে বার্গেন করার মতো একটা শক্তি আমরা সঞ্চয় করতে পারি। আমরা যতক্ষণ পর্যন্ত এই কাজটি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু ভ্যালু কিন্তু অত এই সিটি বা স্টেট গভর্নমেন্ট দিবে না। তখন আমরা যার তার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি থাকবে, কিন্তু কমিউনিটির যে আইডেন্টিটি, যেটা রিচফুল আইডেন্টিটি, রিচ আইডেন্টিটি, সেটা কিন্তু ডেভেলপ করা সম্ভব নয় বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ এ কে এম ফজলে রাব্বি, আপনার অভিজ্ঞতা, মূল্যবান মতামতগুলো। জি, মূল্যবান মতামত এবং অভিজ্ঞতাগুলো আপনি দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন। বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা নিঃসন্দেহে সেগুলো শুনবেন, বাংলাদেশ সোসাইটির সদস্যরা সেগুলো শুনবেন। আমরা এই অনুষ্ঠানে, অর্থাৎ আজকের এই অনুষ্ঠানে এ কে এম ফজলে রাব্বির পাশাপাশি আগেই জানিয়েছিলাম দর্শকদেরকে, যে আমন্ত্রণ জানিয়েছিলাম সাবেক সাধারণ সম্পাদক জয়নুল আবেদিনকে। তিনি আমাদেরকে কথা দিয়েছিলেন তিনি আসবেন, এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় তার ছবি সহ ফ্লায়ারও দেওয়া হয়েছিল। তিনি আসেননি এবং এই বিষয়টি জানানোর মতো সৌজন্যতা তিনি দেখাননি। আমরা অসংখ্যবার তাকে টেলিফোন করেছি, তিনি সেই জায়গাতেও টেলিফোনগুলো রিসিভ করেননি। অর্থাৎ এই সৌজন্যতাটা, তিনি যে আসবেন না শেষ মুহূর্তেও, সেটি তিনি জানাননি। আমরা আসলে এই দায়িত্বশীলতার জায়গাগুলোই বাংলাদেশ সোসাইটির সদস্যদের সামনে তুলে ধরতে চাই, যে দায়িত্বশীলতার জায়গাগুলোতে সবসময় যখন আপনি একটা কোনো সংগঠনের দায়িত্বে থাকবেন কিংবা থেকেছেন, আপনাকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। সেই জায়গাগুলো সামনের দিনে নিঃসন্দেহে আরো সুন্দর হবে বলে আমরা আশা করছি। আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এ কে এম ফজলে রাব্বি, এবং দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।